আমরা দাঁড়িয়েছি আমাদের অ্যালামনাই, আমাদের বড় ভাই ডক্টর ইরফান আল হোসাইনির মৃত্যুর প্রকৃত কারণ জানতে। ইরফান ভাইয়ের আকস্মিক এবং অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং অসঙ্গতি তৈরি হয়েছে, যেগুলো সামনে এসেছে আমরা সেগুলোর একটা নিরপেক্ষ, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্ত চাচ্ছি। আমরা চাচ্ছি যাতে সত্য উদ্ঘাটিত হয় এবং আরেকটি পূর্ণাঙ্গ ফরেন্সিক অটোপসি যাতে করা হয়। আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকবৃন্দ আজ এখানে দাঁড়িয়েছি এবং এই মানববন্ধনে আমরা একাত্মতা পোষণ করছি। ধন্যবাদ। সঠিক কারণ জানার জন্য সবার কাছে, সমাজ এবং অথরিটি সবার কাছে আমরা একটা দাবি জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা মানববন্ধনে আমরা শরীক হয়েছি। আমি ছাত্র কল্যাণ পরিচালকের পক্ষ থেকে বলছি, বুয়েটের ছাত্র সমাজকে দিয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকে মানববন্ধনের উদ্দেশ্য এবং ইয়েগুলা সব পড়ে শোনাবে। তারপরে আমাদের মাননীয় উপাচার্য বক্তব্য রাখবেন। বুয়েট ট্রিপলি 12 ব্যাচের ডক্টর ইরফান আল হোসাইনিকে 22 জুলাই 2026 তারিখে একটি 911 কলের পরিপ্রেক্ষিতে জরুরি সেবা প্রদানকারীরা ক্যালিফোর্নিয়ায় তার নিজের বাসা থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে 9 দিন আইসিইউতে থাকার পর 30 জুলাই 2026 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। ডক্টর ইরফান বুয়েট পুরকৌশল বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর তাহমিদ আল হোসাইনি এর সুযোগ্য সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করে বিশ্ববিখ্যাত এনভিডিয়া কোম্পানিতে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ইরফান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, মেধাবী এবং ধর্মভীরু মানুষ। তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি, মৃত্যু পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন ঘটনাক্রম আমাদের মনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও গুরুতর সংশয়ের জন্ম দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরফানের আকস্মিক ও অপ্রত্যাশিত মৃত্যুর বিষয়ে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের দাবির যৌক্তিকতা প্রদানে ইরফানের মৃত্যু পরবর্তী ঘটনাসমূহ সম্পর্কে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যগুলো উল্লেখ করছি। তিনি এনভিডিয়াতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন। মাত্র 3 মাস আগে প্রমোশন পেয়ে তিনি এনভিডিয়ার সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে নিয়োজিত হন। তিনি মূলত নিজ বাসা থেকে রিমোটলি কাজ করতেন। তার অফিস সহকর্মীরা নিশ্চিত করেছেন যে 22 জুলাই 2026 যেদিন তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, তিনি বাসা থেকেই সকাল প্রায় 9টা পর্যন্ত অফিস সহকর্মীদেরকে একটি অনলাইন প্রেজেন্টেশন দিচ্ছিলেন। সকাল 10:02 ইরফানের মোবাইল থেকে তার কর্মস্থলে একটি বার্তা যায়, যেটিতে তার স্ত্রীর অসুস্থতা উল্লেখ করে ইরফান দিনের বাকি সময়ের জন্য ছুটি চেয়েছেন। এর মাত্র 20 মিনিট পর সকাল 10:22 এটা হচ্ছে পালো আলতো পুলিশের কল রেকর্ড অনুযায়ী সময়টি, ইরফানের বাসা থেকে 911-এ কল যায়। একটি আত্মহত্যা রিপোর্ট করা হয়। রিপোর্টটি করেছিলেন তার স্ত্রী ডক্টর ফাবিয়া ফার্লিন অ্যাথেনা, যিনি সেদিন ইরফানের সাথে বাসাতেই অবস্থান করছিলেন। সকাল 9টায় প্রেজেন্টেশন এর শেষ থেকে 10:02 টেক্সট এবং 10:22 911 কল, এই 1 ঘন্টা 22 মিনিটের কোনো বিবরণ অদ্যাবধি পাওয়া যায়নি। উল্লেখ্য যে জরুরি সেবা টিমের ভাষ্য অনুযায়ী ইরফানের মস্তিষ্কে কমপক্ষে 30 থেকে 60 মিনিট কোনো প্রকার অক্সিজেন সাপ্লাই ছিল না, যার কারণে তার ইরিভার্সিবল ব্রেইন ড্যামেজ হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে স্ট্যানফোর্ড মেডিকেল সেন্টারের আইসিইউতে টানা 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর 30 জুলাই ইরফান মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। জানা যায় যে তার মরদেহ প্রথমে করোনারের কার্যালয়ে নেওয়া হয় এবং শুধুমাত্র বাহ্যিক পরীক্ষা করার পরে তার স্ত্রীর জিম্মায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে ঘটে যাওয়া ঘটনাগুলো তার পরিবার, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক, বেদনাদায়ক এবং মানসিক যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। ইরফানকে তার স্ত্রীর কাছে হস্তান্তরের পরে তার স্ত্রী তার নিকটতম পরিবার ও বন্ধুদের, যারা পালো আলতো ক্যালিফোর্নিয়াতে ছিলেন, তাদেরকে অবহিত না করেই তার মরদেহ দাফন করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করেছিলেন। ইরফানের এনভিডিয়া এর এক সহকর্মীদের থেকে জানা যায়
ইরফানের মৃত্যুর মাত্র 2 দিন পর 1 আগস্ট ইরফানের স্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করে দাফনের জন্য উপযুক্ত স্থান খুঁজে দিতে সহায়তা চান। অথচ 1 আগস্ট পর্যন্ত ইরফানের পরিবার ও বন্ধুরা জানতেনই না যে তার দাফনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে।